আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছেন সবাই? আজকে টুকরো পরে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির আহমেদ। আমি সার্জারি উইং এর মেন্টর হিসেবে পিপিএসসি তে আছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে আজকে টুকরো পরে আমরা শিখবো হলো সার্জিক্যাল ইনফেকশন। সার্জিক্যাল ইনফেকশন নিয়ে আমরা 5 মিনিট আলোচনা করব। আমাদের এই টুকরো পড়ার উদ্দেশ্য হলো যে আমরা অল্প অল্প করে পড়বো এবং পড়ার প্রতি যে আগ্রহ এবং পড়ার টেবিলে যে ফেরা, সেটাই আমরা চাই, যাতে ভাইয়া আপুরা যারা আছেন তারা যেদিন দীর্ঘদিন পরে যারা পড়া শুরু করেছেন তারা যেন পড়ার টেবিলে ফিরতে পারেন। ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? লাইভে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে সার্জিক্যাল ইনফেকশন আসলে জিনিসটা কি? সার্জিক্যাল ইনফেকশন হলো শরীরের যে কোনো একটা জায়গায় ইনফেকশন হয় যেখানে আপনার সার্জারি করা হয়েছে। যে কোনো ধরনের সার্জারি, যারা সার্জারি ফ্যাকাল্টিতে আছেন বা যারা গাইনি সার্জন বা সার্জারির যে সমস্ত আদার ব্রাঞ্চ আছে, সার্জিক্যাল ইনফেকশনটা কিন্তু সার্জনদের জন্য একটা মাথা ব্যথার কারণ। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা খুব অরিড থাকি, টেনশনে থাকি, জানি সার্জিক্যাল ইনফেকশন না হয়। তো আজকে আমরা সার্জিক্যাল ইনফেকশন সম্পর্কে কি জিনিস জানবো সেই জিনিসগুলো একটু বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আগামী 5 মিনিট আমরা কি নিয়ে আলোচনা করবো। আমরা জানবো হলো সার্জিক্যাল ইনফেকশনের ডেফিনেশন, তারপরে সার্জিক্যাল ইনফেকশনের প্রেজেন্টেশন, তারপরে এর টাইপস, তারপর সার্জিক্যাল ইনফেকশনের টাইমিং, তারপরে কি কি ফ্যাক্টর এই সার্জিক্যাল ইনফেকশন হবে কি হবে না সেটা ডিটারমাইন করে, এবং কি কি ফ্যাক্টর সার্জিক্যাল ইনফেকশন ইনক্রিজে হেল্প করে। এরপরে আমরা জানবো ডিসিসিভ পিরিয়ড এবং সবার শেষে হলো ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে যদি আমরা প্রথমে এই সার্জিক্যাল ইনফেকশনের ডেফিনিশন বলি, তাহলে যেটা বললাম যে দিস ইজ অ্যান ইনফেকশন দ্যাট ডেভেলপস এনি পার্ট অফ দ্য বডি হোয়ার সার্জারি টুক প্লেস। যেখানে সার্জারি হয়েছে সেখানে যদি ইনফেকশন হয় তাহলে এটাই সার্জিক্যাল সাইট ইনফেকশন বা সার্জিক্যাল ইনফেকশন। সার্জিক্যাল ইনফেকশনের প্রেজেন্টেশন আসলে 4 ভাবে হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের বেলি লাভ 28 এডিশনে চ্যাপ্টার 5 এ সার্জিক্যাল ইনফেকশন আলাদা একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে বলছি। এটা 4 ভাবে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। লাইক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সার্জারির পরে সার্জারি যে পেশেন্টের হয়েছে তার রেসপিরেটরি ইনফেকশন লাইক নিউমোনিয়া হতে পারে। এরপরে ইউরিনারি ইনফেকশন হতে পারে, যেটা হলো আমরা যেটা বলি যে আমরা যে এন্ডিওলিং ক্যাথেটার ইউজ করি সেই ক্যাথেটারের কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এরপর হতে পারে ব্যাকটেরিয়ামিয়া। হ্যাঁ, এই ইনফেকশনটাই যদি ব্লাডে স্প্রেড করে যায় তখন আমরা ব্যাকটেরিয়ামিয়া বলি। এবং সবার শেষে 4 নম্বর প্রেজেন্টেশন সার্জিক্যাল সাইট ইনফেকশন। আচ্ছা, এরপরে দেখেন টাইপস। সার্জিক্যাল ইনফেকশনের 2 ধরনের আছে, একটা হলো মেজর সার্জিক্যাল ইনফেকশন আর একটা হলো মাইনর সার্জিক্যাল ইনফেকশন। মেজর আমরা কখন বলবো? যদি সার্জিক্যাল ইনফেকশনটা অনেক বেশি পরিমাণে হয়। হ্যাঁ, এবং এটাতে যদি একটা সেকেন্ডারি ইনফেকশন লাগে, সেকেন্ডারি ইন্টারভেনশন লাগে, ধরেন যে এত বড় একটা সার্জিক্যাল ইনফেকশন, আপনি স্টিচগুলো অফ করে দিয়েছেন, ফাঁকা হয়ে গেছে, এরপর আপনি ভাবলেন যে আপনি রেগুলার ড্রেসিং করে গ্রানুলেশন টিস্যু হওয়ার পরে সেকেন্ডারি স্টিচ দিবেন। এই যে আপনার একটা সেকেন্ডারি প্রসিডিউর লাগলো, এটা হলো মেজর সার্জিক্যাল ইনফেকশন। এবং কিভাবে আপনি বুঝবেন? এটা হলো পাস, অনেক বেশি পরিমাণে পাস তৈরি হবে। তারপরে হলো এখানে হসপিটাল স্টে করতে হবে, মানে হসপিটাল থাকতে হবে। আপনি বলতে পারবেন না যে আচ্ছা আমি অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি, আপনি বাসায় যান, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম হবে না। এরপরে হলো আপনার যে ইনফ্লামেশনের যে সাইন সিমটম আছে এগুলো থাকবে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা এই সার্জিক্যাল ইনফেকশন চেক করি, বা আমরা মাথায় নেই যে আমরা এই সময় আমরা দেখতে পারবো। হ্যাঁ, এবং আমি যেটা বললাম যে সিস্টেমিক ইলনেসের যে সাইন সিমটমস থাকবে লাইক পাইরেক্সিয়া। আমার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো, যেখান থেকে প্রশ্ন আসে যে পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া যদি আপনার সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশনের জন্য হয় সেটা কত পিরিয়ডিতে হবে? একটু কমেন্ট করে জানাবেন, না হলে আমি একটু করে বলে দিচ্ছি। ওকে, এরপরে দেখেন টাইমিং। হ্যাঁ, কখন হবে এটাই নিয়ে আমরা প্রশ্ন করছিলাম, এটা আমরা বলে দিব। এরপর দেখেন হলো কি কি ফ্যাক্টর। হ্যাঁ, কি কি ফ্যাক্টর আসলে এই সার্জিক্যাল ইনফেকশনের জন্য দায়ী, বা কি কি ডিটারমাইন করে, যেটা হলো হোস্ট রেসপন্স। আপনার বডির ইমিউনিটি বা আপনার বডির কিভাবে রেসপন্স করছে সেটার উপর নির্ভর করে। এরপরে যে ব্যাকটেরিয়াতে ইনফেকশন হচ্ছে সেই ব্যাকটেরিয়ার ভিরুলেন্স কিরকম। হ্যাঁ, এবং সেই ব্যাকটেরিয়ার সাইজ, মানে কতগুলো নাম্বার অফ ব্যাকটেরিয়া এন্ট্রি হলো, এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা, এরপর হলো ভাস্কুলারিটি অফ দ্য
হেলদি টিস্যু যেখানে আপনি অপারেশন করেছেন সেই অপারেটিভ পিরিয়ড বা অপারেটিভ সাইডের আপনার ভাস্কুলারিটি কীরকম সেটার উপরও কিন্তু আপনার এই সার্জিক্যাল ইনফেকশন ডিপেন্ড করতেছে। এছাড়াও যদি আপনি ওইখানে কোনো ফরেন বডি রেখে আসেন, আমরা অনেক সময় মিস্টেকেনলি কী করি গস পিস রেখে আসা হয়, বা আপনার ধরেন যে একটা টেল কটন রেখে আসলেন, একটা কটনের পিস, এই যে ফরেন বডি যদি থাকে তাহলে কিন্তু সার্জিক্যাল ইনফেকশন বা সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে। এবং সবার শেষে হলো ডিসিসিভ যে পিরিয়ড, আপনারা জানেন যে ডিসিসিভ পিরিয়ড থেকে প্রতিবারই এটা অলরেডি 2বার থেকে 3বার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এসেছে যে ডিসিসিভ পিরিয়ডটা কতক্ষণ, এটা হলো 4 আওয়ার্স। ওকে, 4 আওয়ার্স। এবং ডিসিসিভ পিরিয়ডটা কি, ব্যাকটেরিয়া বডির মধ্যে ঢুকে সেটা ইনফেকশন এস্টাবলিশ করতে যে সময়টা, মাঝের যে সময়টা, এটা হলো ডিসিসিভ পিরিয়ড। দিস ইজ 4 আওয়ার্স। এটা কিন্তু সার্জারি পার্ট 1 একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমি জানতে চাইলাম যে কত পোস্ট অপারেটিভ পিরিয়ডে সার্জিক্যাল ইনফেকশন হয়। হ্যাঁ, আপনি চেক করবেন, সেটা হলো 5th পিরিয়ডিতে। ইউজুয়ালি ধরেন যে আপনি একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের ফলো আপ দিতে গেছেন, আপনি যদি 5th পিরিয়ডি হয় তাহলে দেখবেন যে ওইখানে কোনো ইনফ্লামেশনের সাইন সিমটম আছে কিনা। তাহলে কি করতে হবে, তাহলে স্টিচ কিছু অফ করে দেখতে হবে যে পাস আসে কিনা। এবং এই পাস যদি অনেক বেশি হয় তাহলে কি হবে বলেন, মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর যদি অল্প হয়, যেটার জন্য কোনো সেকেন্ডারি প্রসিডিওর লাগবে না, তাহলে এটা হলো মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন। আচ্ছা, এরপরে আমরা যে পড়ার টপিকস সেটা হলো কি কি ফ্যাক্টর আসলে এই উন্ড ইনফেকশনটাকে বাড়ায়। দেখেন, একটু আগে আমি বললাম ফ্যাক্টর ডিটারমাইন, ওই জিনিসগুলো থেকে এখানে আসবে। যেমন যদি ম্যাল নিউট্রিশন থাকে, আপনারা জানেন যে ম্যাল নারিশ পেশেন্টদের সাধারণত আমরা অপারেশন করতে চাই না, তাকে আগে আমরা মেটাবলিক্যালি তাকে একটু ইমপ্রুভ করে নিই, মেটাবলিক ইমপ্রুভমেন্ট, তারপরে হলো তার নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট করা হয়, তারপরে কিন্তু আমরা এই ধরনের রোগীদের অপারেটিভ প্রসিডিউরে দেয়। আচ্ছা, তাহলে ম্যাল নিউট্রিশন একটা ফ্যাক্টর। তারপর হলো আপনার হোস্টের ইমিউন রেসপন্স, সে কি ইমিউন কম্প্রোমাইজড কিনা, হ্যাঁ, তার কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, সে ইমিউনো কম্প্রোমাইজড কিনা, বা ইমিউনো সাপ্রেসিভ কোনো ড্রাগ খায় কিনা, সে স্টেরয়েড নেয় কিনা। হ্যাঁ, এই জিনিসগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে। ওকে, মানে এই জিনিসগুলো আসলে সার্জিক্যাল ইনফেকশনের যে রেট সেটা বাড়ে। আচ্ছা, আর বলতেছে হলো ফরেন বডি যে থাকে, এটা আমরা অলরেডি বলছি, পোর পারফিউশনের কথা বলেছে। লাস্ট হলো পোর সার্জিক্যাল টেকনিক। হ্যাঁ, আপনারা জানেন যে সার্জিক্যাল যে টিম আছে, সেই টিমের যদি একজন মেম্বার যদি একটু অসাবধান হয়, হ্যাঁ, ধরুন যে হাতটা একটু একটা জায়গায় লাগলো, সে তখন এটা হেক্সাসল না নিয়ে স্টেল না করে সে বললো যে আচ্ছা কেউ তো দেখে নেই, সমস্যা নেই, এটা হতে পারে। তারপরে যে সমস্ত ইনস্ট্রুমেন্টে অটোক্লেভ করা হয়, সে যে স্টাফটা, হসপিটালের স্টাফটা অটোক্লেভ করলো, সে যদি প্রপার প্রসিডিউরে এই অটোক্লেভটা না করে, তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশন হতে পারে। আচ্ছা, তারপরে এখন দেখেন এখানে আরেকটা জিনিস বলছে যে ক্লাসিফিকেশন অফ দ্য সোর্স অফ ইনফেকশন। হ্যাঁ, এই যে আপনি বললেন যে আচ্ছা ভাইয়া তাহলে এই ইনফেকশন যে হলো এটা কোথা থেকে আসলো, এটা হতে পারে দুই রকম। হ্যাঁ, একটা বলছে এক্সোজেনাস সোর্স, একটা হলো এন্ডোজেনাস সোর্স। এন্ডোজেনাস সোর্স মনে করেন ধরেন যে আপনি একটা পেটের মধ্যে অ্যাবডোমিনাল সার্জারি করছেন, এরপরে তার হলো বাস্ট অ্যাপেন্ডিক্স হচ্ছে, ওই অ্যাপেন্ডিক্স থেকেই ওইটাই হলো এন্ডোজেনাস সোর্স। আর এক্সোজেনাস সোর্সটা খুবই সহজ, এক্সোজেনাস সোর্স বাইরে থেকে। ধরেন যে অপারেশন করছেন, এরপর আপনি বলছেন যে সেকেন্ড পিরিয়ডিতে ড্রেসিং করবেন, তারপরে একদিন পর ড্রেসিং করবেন, কিন্তু সে দেখা গেলো ড্রেসিং করতেছে না, বা খালি হাতে ড্রেসিং করছে, বা সাইডটা ওপেন করে রেখে দিয়েছে, ওইখানে কাপড় লাগাচ্ছে, গামছা লাগাচ্ছে, একটা অপরিষ্কার বিছানায় শুয়ে আছে, এগুলো হতে পারে। এগুলো হলো এক্সোজেনাস সোর্স। ঠিক আছে, তাহলে দুই ধরনের সোর্স আমি বললাম, একটা এক্সোজেনাস আর একটা হলো এন্ডোজেনাস। আচ্ছা, আমাদের হোস্ট, আমাদের যে ইমিউনিটি, হ্যাঁ, আমাদের ইমিউনিটি সৃষ্টি করতে এমনভাবে সৃষ্টি করছেন যাতে এই কিছু ইনেট ইমিউনিটির পার্ট বা আমাদের কিছু বডির ডিফেন্স মেকানিজম আছে যেগুলো সার্জিক্যাল ইনফেকশন প্রিভেনশনের জন্য হেল্প করে। সেগুলো হলো কেমিক্যাল, যেমন আমাদের পেটের পিএইচ অনেক কম দেওয়া হচ্ছে, তারপর হলো হিউমারাল, সেলুলার, হ্যাঁ, এই ধরনের ইমিউনিটি আমাদের অ্যান্টিবডি আছে শরীরে, সেগুলো হলো হিউমারাল, সেলুলার মধ্যে ম্যাক্রোফেজ আছে, নিউট্রোফিল আছে, এগুলো কিন্তু আপনার সার্জিক্যাল ইনফেকশন প্রিভেন্ট করে। ওকে, এরপর দেখেন ডিসিসি পিরিয়ড তো আমরা বলছি, তাহলে ট্রিটমেন্ট কি করবেন, এরকম সার্জিক্যাল ইনফেকশন হলে আপনাকে রেগুলার ড্রেসিং করতে হবে আন্ডার অ্যান্টিবায়োটিক কাভারেজ। হ্যাঁ, অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি রিপোর্ট, এই যে লাইনটা বললাম, হ্যাঁ, রেগুলার ড্রেসিং আন্ডার অ্যান্টিবায়োটিক কাভারেজ অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি রিপোর্ট। মানে আপনি যে কোনো জায়গায় যদি ইনফেকশন পান, সাথে সাথে আপনি একটা 3cc বা 5cc সিরিজ দিয়ে ওই পাস বা সেরাস কালেকশন অবশ্যই কালেক্ট করে আপনি সিএস এর জন্য পাঠাবেন, কালচার সেন্সিটিভিটি রিপোর্টের জন্য পাঠাবেন, এবং ওটা আসতে সময় লাগবে 72 ঘন্টা। এই 72 ঘন্টা আপনি এই 72 ঘন্টা হলো আপনি তাকে ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি দেবেন। ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি বা বেস্ট গেস থেরাপি। হ্যাঁ, এটা হলো সাইট অনুযায়ী, তারপরে সিস্টেম অনুযায়ী অ্যান্টিবায়োটিক গাইডলাইন যে আছে, বাংলাদেশের অ্যান্টিবায়োটিক গাইডলাইন অ্যালায়েন্স যারা আছেন তারা প্রতি বছর এটা আপডেট করেন। হ্যাঁ, সেই আপডেটেড গাইডলাইন অনুযায়ী আপনি সেই অ্যান্টিবায়োটিকটা দিবেন।
ওকে, তাহলে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে আজকে আমরা আবার একটু রিভিউ করে ফেলি যে আজকে টুকরো পড়া আমাদের দ্বিতীয় দিনে টুকরো পড়া ছিল। আমরা টুকরো পড়ায় আজকে আমরা পড়েছি হলো সার্জিক্যাল সাইট ইনফেকশন বা সার্জিক্যাল ইনফেকশনের ডেফিনিশন আমরা পড়েছি, আমরা পড়েছি টাইপস, তারপরে আমরা পড়েছি কি কি ফ্যাক্টর সার্জিক্যাল ইনফেকশন হবে কি হবে না সেটা ডিটারমাইন করে, কি কি ফ্যাক্টর এটা রিস্কটাকে বাড়ায়। তারপরে আমরা পড়েছি হলো ডিসিসি পিরিয়ড, এটা টাইমিং, এবং সর্বশেষে আমরা পড়েছি হলো এর ট্রিটমেন্ট। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ঠিক আছে, তাহলে এখানে পরীক্ষা আসার মতো কি কি আছে? পরীক্ষা আসার মতো আছে হলো চ্যাপ্টার 5-এ যে সার্জিক্যাল ইনফেকশনের যে ডিসিসি পিরিয়ডটা 4 আওয়ার্স, তারপরে হলো কত পিরিয়ডিতে দেখবেন, 5th পিরিয়ডিতে দেখবেন। হ্যাঁ, 5th পিরিয়ডিতে এটা চেক করা হয় যে সার্জিক্যাল ইনফেকশন হবে কিনা। তারপরে মেজর মাইনর এটা পরীক্ষায় আসে। তারপরে হলো এটা ট্রিটমেন্ট, তারপরে হলো কি কি ফ্যাক্টর ডিটারমাইন করে, এটা ইম্পর্টেন্ট। তারপর হলো প্রেজেন্টেশন, কি বলছি, প্রেজেন্টেশন হলো 4 ভাবে হতে পারে। একটা হলো রেসপিরেটরি, ইউরিনারি, ব্যাকটেরিয়ামিয়া, আর হলো সার্জিক্যাল সাইট ইনফেকশন। এই 4 ভাবে আপনার পোস্ট অপারেটিভ পিরিয়ডে সার্জিক্যাল ইনফেকশন হতে পারে। ঠিক আছে, ওকে। আর যদি আমরা বলি তাহলে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সার্জারি ফ্যাকাল্টির, আমাদের লং ব্যাচ এবং ক্লিনিক্যাল ব্যাচ শুরু হয়ে গেছে। ক্লিনিক্যাল ব্যাচে এখন আমি ক্লাস নেওয়া শুরু করি নাই, তবে আমাদের সব ব্যাচ, গাইনি, সার্জারি, মেডিসিন থেকে শুরু করে যত অ্যালাইড ব্রাঞ্চ আছে সবগুলোরই কিন্তু বেসিক সাবজেক্ট শুরু হচ্ছে প্যাথোলজি দিয়ে। আপু অলরেডি সেলুলার অ্যাডাপ্টেশন এর ক্লাস নিয়েছেন 2টো। আপনারা সবাই সংযুক্ত থাকবেন, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের মেইন গ্রুপে পোস্ট করবেন বা কানেক্টিং আইডিগুলোতে জানতে চাবেন। সার্জারি ফ্যাকাল্টির পক্ষ থেকে, পিপিএসসি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তাহলে আমি শেষ করে দিলাম। ওকে, তাহলে গতকাল রাফা আপু টুকরো পড়া প্রথম নিয়েছিলেন। আজকে আমরা সেকেন্ড টুকরো পড়া সেকেন্ড ক্লাস। এরকম আসলে প্রতিদিনই আমরা টুকরো পড়ার ছোট্ট একটা 5 মিনিটের সেশন নেব। আপুর এটাই, এই আইডিয়াটাও আসলে রাফা আপুর। আমাদের উদ্দেশ্য হলো যাতে আপনারা পড়ার টেবিলে ফিরতে পারেন, আপনার কাছে পড়াটা ইন্টারেস্টিং মনে হয়। আমাদের টুকরো পড়া কেমন লাগবে জানাবেন। আল্লাহ হাফেজ।